তাদের শেখানো সংস্কৃতি, তাদেরই এক শরিক দল, এখনো শরিক দল, সেই শরিক দল তাদের উপর প্রয়োগ করেছে। বন্ধ হওয়া দরকার। এটা কোনো দলের উপরে বা কোনো ব্যক্তির উপরে এই জাতীয় যে রাজনৈতিক ভাবে আত্মীয় আমরা সমস্বরে এবং যারা আক্রান্ত তাদের সাথে সমবেতি হয়ে এর নিন্দা জানাচ্ছি। এটা অচিরে বন্ধ হওয়া দরকার, এটা বলছি। বিজেপি ট্রাইবেলদের শত্রু, বিজেপি পাহাড়ে উন্নয়ন চায় না, প্রত্যেক দল। মানুষ এই সিদ্ধান্ত সঠিকভাবে নিয়েছে। এই ফলাফল কি 2028-এর বিধানসভা নির্বাচনে সেটা প্রভাব পড়বে? এবং এটার সাথে যুক্ত আমি যে প্রশ্নটা করতে চাইছি, যদি ত্রিপুরা মাথা বিজেপির সাথে জোট ছেড়ে বেরিয়ে একটা বিজেপি বিরোধী জোট ত্রিপুরা রাজ্যে সবাইকে নিয়ে করতে চায়, তাহলে কি সিপিএম তাদের সাথে থাকবে? এগুলি ত্রিপুরা থেকে এসে কথাগুলি বললেই লোকে শুনবে? স্বয়ং প্রধানমন্ত্রী বক্তব্য বিশ্বাস করছে না। প্রথমে যে প্রশ্নটা করব, আমি আপনি রাজ্যের বাইরে, এ রাজ্যের মন্ত্রীসহ বিধায়করা অনেকজনই কিন্তু পশ্চিমবাংলাতে নির্বাচনী প্রচার করেছে, কিন্তু ত্রিপুরায় যে রাজনৈতিক সন্ত্রাস চলছে এবং বাড়িঘরে হামলা হচ্ছে, এরা কোন দলের সমর্থক সেটা বিষয় না, সর্বোপরি মানুষ আক্রান্ত হচ্ছে। হিসাবে আপনার প্রতিক্রিয়া চাইছি প্রথমে। ধরে তো আমরা বলে আসছি 2018 সালের পর থেকে ভারতীয় জনতা পার্টি ক্ষমতা দখল করার পর শুধু কোনো একটা নির্বাচন না, বিরোধী দলের যে কোনো গণতান্ত্রিক কর্মসূচিকে রোখার জন্য যেরকম ভাবে তারা ফ্যাসিস্টসুলভ আক্রমণ করে, এটা ভারতবর্ষে কোথাও নেই। ত্রিপুরাজ্যে অতীতে হয়েছে একবার 88 থেকে 92, আর গত 18 থেকে এটা লাগাম ছাড়া, এবং তার কোনো তুলনা ভারতবর্ষের কোথাও এরকম নেই, এরকম ঘটে না। এরা সব উড়িয়ে দিত। অর্থাৎ বিজেপি এই সংস্কৃতি আমদানি করেছে বলবো না, এটা আমদানি করেছিল কংগ্রেস শিলচর থেকে এসে, সন্তোষ মোহন দেব সেই জোট আমলে। আর সেই কংগ্রেসীরা বিজেপিতে গেছে, বিজেপি সরকারে এসে সেই সংস্কৃতি আবার পুনরাবৃত্তি করেছে এবং সেখানে সাথে যুক্ত হয়েছে তাদের সাম্প্রদায়িক রাজনীতি। তো এখন তাদের শেখানো সংস্কৃতি, তাদেরই এক শরিক দল, এখনো শরিক দল, এখনো তারা আলাদা হননি, সেই শরিক দল তাদের উপর প্রয়োগ করেছে। নিশ্চয়ই আমরা এই ঘটনায় যে খুশি হয়েছি না, ভালোই হলো। বা বিজেপির একজন নেতা, একজন প্রবীণ মন্ত্রী রতনলাল নাথ, তিনি বলেন যে গীতায় লিখে আছে যে কি জানি বলে, এই কি অপরাধ করলে পরে তার ফল ভুগতেই হবে। নিউটনের গতিসূত্রের কথাও বলেন না। আমরা এগুলি বলে আমাদের উপর আক্রমণের তার প্রশস্তি আমরা পাচ্ছি না। আমরা শুরুর দিন থেকে বলেছি এটা অগণতান্ত্রিক, অন্যায়, এটা বন্ধ হওয়া দরকার। এটা কোনো দলের উপরে বা কোনো ব্যক্তির উপরে এই জাতীয় যে রাজনৈতিক ভাবে আক্রমণ, ক্ষমতায় আসতে না পারলেই অন্য দলের উপরে আক্রমণ করতে হবে, এটা হয় না। এবং এই ক্ষেত্রেতেও আমরা সমস্বরে এবং যারা আক্রান্ত তাদের সাথে সমবেতি হয়ে এর নিন্দা জানাচ্ছি এবং এটা অচিরে বন্ধ হওয়া দরকার, এটা বলছি। স্যার, এডিসিতে যে ফলাফল আমরা দেখতে পেলাম, সেটিতে 28টি আসনের মধ্যে 24টি আসন মতা জয়লাভ করেছে বিজেপি 4টি। এবার অনেকেই বলেছিলেন হয়তো এডিসিতে সিপিএম খাতা খুলতে পারে। আপনাদের এই রেজাল্ট নিয়ে কি বলবেন? আমরা ইতিমধ্যেই আমাদের প্রাথমিকভাবে পর্যালোচনা করে আমরা বলেছি যে এই রেজাল্ট অপ্রত্যাশিত। এডিসির জনগণের মধ্যে তাদের গত 5টা বছরে ত্রিপুরা মথা পরিচালিত এডিসির যে অকর্মণ্যতা, দুর্নীতি এবং রাজ্য সরকার অর্থাৎ বিজেপির মতোই, বিজেপি যেমন ত্রিস্তর পঞ্চায়েত এবং অন্যান্য সমস্ত নির্বাচিত সংস্থায় এটাকে একটা সিন্ডিকেটে রূপায়িত করেছে, সেভাবে এটাকে দোহন করছে। এডিসিতেও তাই। কিন্তু দুর্ভাগ্যের হলো যে এই ফলাফলে বিজেপির বিরুদ্ধে জনগণের যে আক্রোশ, এটা প্রতিফলিত হয়েছে। কেন বিজেপিকে কিছুতেই এডিসি দখল করতে দেওয়া যাবে না। বিজেপি ট্রাইবেলদের শত্রু, বিজেপি পাহাড়ে উন্নয়ন চায় না, বিজেপি একটা সাম্প্রদায়িক দল। মানুষ এই সিদ্ধান্ত সঠিকভাবে নিয়েছে।
কিন্তু এই সিদ্ধান্ত নিতে গিয়ে গত 5 বছরে ত্রিপুরা মথা দ্বারাও একইভাবে যে এই এডিসি দুর্বল হয়েছে, বঞ্চিত হয়েছে এডিসির মানুষ, তার প্রতিফলন ঘটেনি। এবং এটা না ঘটার পেছনে যেটা আমরা প্রাথমিকভাবে বলেছি যে আমাদের বিজেপি দল এবং তার কাণ্ডারি স্বয়ং মুখ্যমন্ত্রী এই নির্বাচনটাকে এমনভাবে একটা অন্য একটা ইস্যু তুলে ধরেছেন যে ত্রিপুরা মতো সুযোগ পেয়ে গেছে এটাকে তার জাতিগত সেন্টিমেন্ট তোলার। এবং প্রকাশ্যে তারা বলেছে এই লড়াই রাজনৈতিক দলের মধ্যে যে ভোটের লড়াই না, কর্মসূচির লড়াই না, এই লড়াই ত্রিপ্রাসা ভার্সেস নন ত্রিপ্রাসা। অর্থাৎ এটা রাজনীতি, তার কর্মসূচি, রাজনীতি হলে তার আদর্শ থাকে, আদর্শিক লড়াই, এগুলো বাদ দিয়ে যে একটা জনগোষ্ঠীর সাথে আর একটা জনগোষ্ঠীর লড়াই এই জায়গায় নিয়ে গেছে এই ভারতীয় জনতা পার্টি। তাদের কতগুলো যে কি বলে মানে যেটা বলবো আমি অযৌক্তিক কতগুলো বক্তব্য তুলে ধরার মধ্য দিয়ে, জানা ককবরককে 100 বছরেও ককবরক ভাষীদের তাদের যে দাবি এটা পূরণ করা হবে না, এডিসিকে সেখানে তার যে ক্ষমতা দেওয়ার কথা আছে এগুলো হবে না, এবং এদের যে ঘোষণাপত্রে বলা হয়েছে এই যে ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, এই জায়গায় ট্রাইবেল শব্দটা বা ইন্ডিজেনাস বা এখন বাংলাতে লিখলে উপজাতি শব্দটা আছে, তার একটা মাহাত্ম্য আছে। কেন এডিসি? কারণ ট্রাইবেল অংশের জনগণের ভেতরে যে অস্তিত্বের সংকট তৈরি হয়েছিল তার জমি রক্ষার জন্য, অস্তিত্ব রক্ষা করার জন্য, কাজে সে জায়গাতে বিজেপি এসে তারা ক্ষমতা আসলে ট্রাইবেলটাই মুছে দেবে। ত্রিপুরা অটোনোমাস এরিয়া কাউন্সিল না কি জানি একটা, অর্থাৎ ট্রাইবেল শব্দ মুছে দেবে। তো এই শব্দটা এটা ত্রিপুরা মথা দল খুব সৌকুশলে সূক্ষ্মভাবে এটাকে লুফে নিয়ে গেছে যে না। তো দেখা যাচ্ছে তাহলে ত্রিপুরার যে ট্রাইবেলদের জন্য এরকম একটা রক্ষা কবচ তৈরি হলো, এটা থাকবে না। কাজে এরকম একটা প্রচার যখন আসলো, আমরা বামপন্থীরা যে রুজি রোজগার, কাজ, খাদ্য, জমির অধিকার, ভাষার অধিকার, সংস্কৃতির অধিকার, এগুলো নিয়ে যে কথা বলছিলাম এবং মানুষের সারাও লক্ষ্য করছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটা ভোটের বাক্সে প্রতিফলিত হয়নি। ওই দুটা লড়াইয়ে, সেন্টিমেন্টাল লড়াইয়ে একদিক হেলে গেছে। এই হলো ঘটনা। স্যার, আমার যে প্রশ্নটা থাকবে এবারে, যে এই ফলাফল কি 2028-এর বিধানসভা নির্বাচনে সেটা প্রভাব পড়বে? এবং এটার সাথে যুক্ত আমি যে প্রশ্নটা করতে চাইছি, যদি ত্রিপুরা মাথা বিজেপির সাথে জোট ছেড়ে বেরিয়ে একটা বিজেপি বিরোধী জোট ত্রিপুরা রাজ্যে সবাইকে নিয়ে করতে চায়, তাহলে কি সিপিএম তাদের সাথে থাকবে? ওটা পরে সিপিএম আগামী দিন কি করবে না করবে এটা সময়ের প্রেক্ষিতে সিদ্ধান্ত হবে, এবং সেরকম সিপিএম এর যে নীতিগত অবস্থান তার উপর দাঁড়িয়ে। কিন্তু প্রথম কথাটা হলো যেটা, এই ফলাফলকে আগামী 2 বছর বাদে 2028-এও ত্রিপুরা মাথা এভাবে করবে কিনা, তার উত্তর হলো এটা অসম্ভব। কেন? এরকম কোনো একটা হুজুগে কোনো স্লোগান, হুজুগে কোনো ইস্যু, এটা কখনো দীর্ঘায়িত হয় না, কারণ এটা হুজুগে স্লোগান। দেখো, আমাদের ত্রিপ্রাসাদের অবলুপ্তি ঘটিয়ে দেবে, ত্রিপুরা থাকবে না, ট্রাইবেল থাকবে না, এটা বিজেপির পক্ষেও এরকম একটা স্লোগান তুলে দেওয়া অবিমৃষ্যকারিতা। আর এটাকে সুযোগ বুঝে ব্যবহার করেছে ত্রিপুরা মথা, এটাও একটা তাৎক্ষণিক ঘটনা, কিন্তু এটা দীর্ঘায়িত হতে পারে না। মানুষ
অচিরেই এটাকে উপলব্ধি করবেন। এক। আর দুই হলো আগামী দিন কি হবে। আমরা তো বলেছি ভারতবর্ষে এই মুহূর্তে সবচেয়ে বড় ভারতীয় জনগণের কাছে যে বিপদ হলো দেশকে এই আরএসএস বিজেপির নামক সাম্প্রদায়িক শক্তির হাত থেকে রক্ষা করা। তো এটা রক্ষা করতে গিয়ে ভারতবর্ষের অসংখ্য রাজনৈতিক দল তাদের মতাদর্শ ভিন্ন, কর্মসূচি ভিন্ন, কিন্তু একটা প্রশ্নে, কারণ আগে দেশের সংবিধান বাঁচাতে হবে। সংবিধান বাঁচলে পরে সিপিএম থাকবে, কংগ্রেস থাকবে, এই বিজেপি থাকবে। আর যদি সংবিধানই না থাকে তাহলে তো কিছুই থাকবে না। তো আরএসএস বিজেপি, বিশেষ করে নরেন্দ্র মোদী, অমিত শাহ চাইছে এই যে এই 16 থেকে 16, 17, 18 3 দিন হঠাৎ করে নির্বাচন চলাকালীন সময়েতে মহিলা সংরক্ষণ বিলের নামে মহিলাদেরকে সামনে মূল্য বানিয়ে, গোড়ার সামনে মূল্য জমা রাখা, অথচ মহিলা সংরক্ষণ বিল পাশ হয়েছে 2023 সালে, তড়িঘড়ি করে 2024 ইংরাজির লোকসভা ভোটের আগে। 2024-এর সে লোকসভা নির্বাচনে মহিলা সংরক্ষণ বিল সমস্ত দলের সর্বসম্মতিতে পাশ হওয়া সত্ত্বেও এটাকে কার্যকরী করা হলো না। পরবর্তী নির্বাচন আছে 2029, এখন 2026, আরো 3 বছর বাকি আছে। কেন করলো? তার প্রাথমিক উদ্দেশ্য হলো দুটো বড় রাজ্যে নির্বাচন, পশ্চিমবাংলা এবং তামিলনাড়ু। এই রাজ্যে এই মহিলাদের একটা সহানুভূতি অর্জন করা, যে সংরক্ষণ বিল পাস হয়েছে এটার সাথে জুড়ে দিয়েছে ডেলিমিটেশন, অর্থাৎ পুনর্বিন্যাস। এমনভাবে বিজেপি এই কনস্টিটিউয়েন্সিগুলো, নির্বাচনী ক্ষেত্রগুলো সাজাবে, যেমন আসামে করেছে, জম্মু কাশ্মীরে করেছে। বিজেপি জেতার মতো করে, এমনকি এরা কোনো কোনো কনস্টিটিউয়েন্সি, কোন নির্বাচনের ক্ষেত্র করেছে যে সেই নির্বাচনের ক্ষেত্রের সাথে ভৌগোলিক কোনো ইয়ে নেই, মানে সংযোগ নেই, এটা অন্য একটা দ্বীপ মতো করে নিয়ে এসে, অর্থাৎ এই এলাকা আসলে বিজেপির সুযোগ হয়। এইভাবে এই যে এখন জ্ঞানেশ কুমার নাকি জানি নির্বাচন কমিশনারদের থাকাকালীন অবস্থা, তার নেতৃত্বে এইরকম ডিলিমিটেশন কমিটি করবে, অর্থাৎ বিজেপি আরো আগামী 100 বছরও যাতে ক্ষমতা থেকে মানে সরতে না হয়। তো তো এরকম অবস্থায় এই বিজেপিকে হটানোর জন্য, এটা ত্রিপুরা হোক বা বিধানসভা হোক বা লোকসভা, সেই জায়গায় সমস্ত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক যে দলগুলো যদি সেই কর্মসূচিতে, সেই দৃষ্টিভঙ্গিতে ঐক্যবদ্ধ হয়, এটা কোন দল আসবে, কে আসবে, এটা প্রশ্ন নয়। বিজেপিকে হারানো হলো আমাদের প্রধান লক্ষ্য। এটা আমরা সেই সিদ্ধান্ত আমরা নেবই। স্যার, বাংলায় বর্তমানে বিজেপি দলের নেতা মন্ত্রীরা ত্রিপুরা থেকে এসেছেন, সেখানে প্রচার করছেন, ডাবল ইঞ্জিনের উন্নয়নের নানা ফিরিস্তি গাইছেন তারা, এবং ত্রিপুরায় 8 বছরে ব্যাপক উন্নয়ন করছেন বলে প্রধানমন্ত্রী থেকে শুরু করে অনেক নেতা মন্ত্রীরা বলছেন। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ কিন্তু এখানে প্রচার করে গেছেন, এবং এই যে বারবার ওনারা বলছেন যে উনারা ক্ষমতায় আসলে ডাবল ইঞ্জিনের পাওয়ার আসবে, ডাবল ইঞ্জিনের যে শক্তি সেটা পাবে, কেন্দ্র রাজ্য একই সমতালে চলবে, উন্নয়ন হবে। সেই বিষয় নিয়ে কি বলবেন? আমি আমার গতকালের একটা প্রচার সভার অভিজ্ঞতা বলছি। আমি গতকাল গিয়েছিলাম ঝাড়গ্রাম। সেখানে আমাদের প্রার্থী হয়েছেন যে দুবারের অবিভক্ত মেদিনীপুর জেলার যিনি সভাধিপতি এবং পঞ্চদশ লোকসভার সদস্য ডাক্তার পুলিন বিহারী বাসকে, তার সমর্থনে। এটা একদম উড়িষ্যা বর্ডারে লাগোয়া। তৃণমূল কংগ্রেস 2011 সালে আসার আগে এই ঝাড়গ্রাম এলাকা মেদিনীপুরের পাশেই এবং মেদিনীপুরের একটা বিস্তীর্ণ এলাকা,
যেখানে আদিবাসীরা আছেন, সেখানে নাম ভুলে গেছি আমি, একজন এই মাওবাদী, যে জনগণের কমিটির নামে, পুলিশ বিরোধী জনগণের কমিটির নামে এসব করে ওই সমস্ত এলাকা পুরোটা দখল করে এই এলাকা দখল করেছিল, মেদিনীপুর ও অন্য জায়গাগুলোতে। এবং আমাদের পার্টি শুধু ওই ব্লক এলাকাতে 21 জন লোক খুন হয়েছে গত 8 বছরে। তো স্বাভাবিক, 21 জন লোক যেখানে খুন হয়, অসংখ্য লোক আহত হয়েছে, বাড়িঘর ছাড়া হয়েছে, সে জায়গাতে জনসভা। গতকাল গরমও ছিল খুব সাংঘাতিক। তো আমরা মিছিল করার পর আমাদের জনসভা পুলিশ সময় দিয়েছে 12টা থেকে 2টো, একেবারে মাথার উপরে যেন আগুনের গোলা, এমন গরম। আমার বক্তৃতা করতে খুব অসুবিধা হয়েছিল। যাই হোক, আমাদের মিছিলে যত লোক ছিলেন, মিছিল করে জনসভাতে এসছে, তার নাই নাই করে 3 গুণ লোক হবে অসংগঠিত ভাবে যারা আমাদের জনসভা শুনতে এসছেন। এবং আমি জিজ্ঞেস করলাম, এরা কি সবাই পশ্চিমবাংলার লোক? যে না, এখানে যেহেতু উড়িষ্যা বর্ডার, উড়িষ্যার লোকও কিছু কিছু এখানে আসেন, এবং উড়িয়া ভাষাভাষী লোকও সেখানে আছেন। আমি যখন বলছিলাম যে গতকাল এখানে নরেন্দ্র মোদী এসে গেছেন ঝাড়গ্রামে, এবং জনসভা শেষ করে তিনি যে নাটক করেন, রাস্তায় দাঁড়িয়ে একটা দোকানে গিয়ে জালমুড়ি কিনে খেয়েছেন, এটা সমস্ত জাতীয় মিডিয়াতে প্রচার হয়েছে। তিনি বলে গেছেন, এখানে পশ্চিমবাংলায় যদি বিজেপির সরকার আসে, ডাবল ইঞ্জিনের সরকার হয়, কম দামে গ্যাস দেবেন, গ্রামীণ কাজ এখন জি রামজি করেছে, 125 দিন পাবেন, এখানে কর্মচারীদের বেতন দ্বিগুণ হবে, ত্রিপুরা যেমন বলেছিল। তারপর এখানে বিজেপি, এই তৃণমূল কংগ্রেসের যে সিন্ডিকেট রাজ ত্রিপুরাতে যেমন আছে, সর্বত্র মণ্ডলের নামে এরা সরকারের অর্থ সমস্ত করে নেয়, দহন করে নেয়। এগুলো প্রথম মন্ত্রিসভাতেই সব করে দেবেন, ঠিকঠাক করে একেবারে পশ্চিমবাংলাকে স্বর্গের সিঁড়িতে বসিয়ে দেবেন। পাশের রাজ্য উড়িষ্যা এখান থেকে তো খুব বেশি দূরে নয়, মাত্র 7-8 কিলোমিটার দূরে। তো পশ্চিমবাংলার সরকার আসলে তারা করবেন, কিন্তু যেখানে তাদের সরকার আসে, উড়িষ্যাতে, বিহারে, সেখানে কেন হয় না? আমি যখন বলছিলাম, ওই যে অসংগঠিত লোক যারা বাজারে এসছেন, দাঁড়িয়ে দিয়ে কথাগুলো শুনছেন, সম্ভবত বিহার, এই উড়িষ্যার লোক, এরা বলছে না না না, नहीं नहीं, कुछ नहीं हुआ, উড়িষ্যা মে कुछ नहीं हुआ, কিছু হয়েছি না। এবং সেখানকার লোকেদেরও তো এগুলি ত্রিপুরা থেকে এসে কথাগুলি বললেই লোকে শুনবে? স্বয়ং প্রধানমন্ত্রী বক্তব্য বিশ্বাস করছে না। তো এই কথাগুলোই আমি যে এসছি এখানে আমাদের প্রচারে, গত 2টা দিন আমি প্রচার করছি, আজকেও করবো, 23 তারিখ অব্দি আছি আমি এখানে, এই কথাগুলি বলবো। আমি দেখেছি ত্রিপুরা রাজ্যের ডজন ডজন নেতারা এখানে এসছেন, একেবারে মুখ্যমন্ত্রী, মন্ত্রিসভার অনেকে, অনেক বিধায়ক, মন্ডল নেতা, এমনকি কোনো কোনো এই তাদের মহকুমা নেতাও এসছেন। তো এগুলো বললেই হবে না। ভারতবর্ষের মানুষ, পশ্চিমবাংলার মানুষ এর অত্যন্ত সচেতন, তারা দেখছে তুমি পশ্চিমবাংলায় দেবে, তো কেন তুমি দিচ্ছ না ত্রিপুরাতে, কেন দিচ্ছ না তুমি বিহারে, কেন দিচ্ছ না তুমি উড়িষ্যাতে, কেন দিচ্ছ না তোমাদের গুজরাটে? কাজেই এগুলি তাদের এই সমস্ত প্রতিশ্রুতিগুলো, এগুলো বুমেরাং হয়ে আগামী 23 এবং 29 তারিখে বিজেপির বিরুদ্ধে এটা একটা চপেটাঘাত হবে। লাল দুর্গ ছিল পশ্চিমবাংলা। আমার শেষ প্রশ্ন যেটা, সেই দুর্গে
সিপিএম এর অবস্থা বর্তমানে শূন্য। এবার নির্বাচনে কি সিপিএম একটা ভালো সংখ্যক আসন পেতে পারে, কিংবা তাদের যে বিষয়টা, যে খাতাটা তারা খুলতে পারে? আমি পশ্চিমবাংলার রাজনীতির সম্পর্কে এক্সপার্ট নই। এখানে সাংগঠনিক কাজে মাঝে মধ্যে হয়তো এসছি, কাজেই সেরকম নিশ্চিতভাবে বলা মুশকিল। তারপর আমি বলবো, আমার বিগত 4.5 দশকের যে রাজনীতি করার অভিজ্ঞতায় এরকম নির্বাচনী জনসভা, জনগণের অভিব্যক্তি দেখার মধ্য দিয়ে যেটা আঁচ করা হয়, যে এবার নিশ্চিতভাবে নিশ্চিতভাবে সিপিএম শুধু খাতা খুলবে না, ভালোভাবেই খাতা খুলবে। কেননা আমি যেমন প্রথম দিন এসছি গত 19 তারিখ, এখানে যাদবপুর বিধানসভা কেন্দ্রের সুলেখা আর যে ওই আহ, একটা জায়গা, একটা বড় ইতে রবীন্দ্রনাথ টেগোর হসপিটালের, হার্ট হসপিটালের পাশে মুকুন্দপুর, দুটো জায়গায় গেছি আমি। মুকুন্দপুর জনসভা যখন শেষ করি তখন গড়িতে বাজে 9:45, 9:45। এই সময়তেও অসংখ্য মানুষ, মহিলা, অল্প বয়সী তরুণ তরুণী, শ্রমিক, যারা সারাদিন পরিশ্রান্ত হয়ে তারপরে এসে মাটিতে বসে শুনছেন। তো আমি জিজ্ঞেস করেছি আমাদের সেখানকার যারা সংগঠকদেরকে, এরকম পরিস্থিতি কি গত 21-এ ছিল, হয়েছে? খুঁজে না, তখন তো আমরা প্রচার করতেই পারিনি, কিভাবে আমাদেরকে এত রাত করে এসব জায়গাতে করতেই পারিনি, নানা ধরনের হামলা হচ্ছে। তো এবার এগুলো নেই, মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসছেন। এবং ঠিক একই চিত্র গতকাল ঝাড়গ্রাম আদিবাসী এলাকা, তপ্ত রোদ, গতকাল সম্ভবত 39 ডিগ্রি সেলসিয়াস রোদ ছিল। আমি তো জনসভায় দাঁড়িয়ে এই 20-25 মিনিট বলার পর আমি দাঁড়িয়ে কথা বলতে পারিনি, এমন অবস্থা হয়েছে। সেই সময়তেও এই খোলা আকাশের নিচে মানুষ বসে যেটা শুনছেন, তো এটা ইভিএম এ তার প্রতিফলন ঘটবেই। অর্থাৎ লাল দুর্গ সে আগের মতো না হলেও কিন্তু তার উপস্থিতি হবে, এবং পশ্চিমবাংলা মানুষ উপলব্ধি করছেন যে সিপিএম শূন্য হওয়ার কারণে আজকে দিল্লিতে বিজেপি যা করতে পারছে, এবং এখানে মমতা। কাজেই এটা সিপিএম এর জন্যই শুধু যে কি বলে এই এদের জন্যই ক্ষতি হয়েছে তা নয়, এটা পশ্চিমবাংলার ক্ষতি। সে ক্ষতি থেকে বেরিয়ে আসতে হবে বাঁচার স্বার্থে, এবং বাংলাকে, পশ্চিমবাংলাকে আবার সমহিমায় ফিরিয়ে আনার স্বার্থে। অসংখ্য ধন্যবাদ স্যার আমাকে সময় দেওয়ার জন্য।